এটা কিন্তু খুবই সরলীকরণ এবং আমি মোটেও এটা না আমরা বলিনি। আমরা আমরা এবং আমরা আপনি আমরা এটার এটার আমি শক্ত প্রতিবাদ জানিয়ে রাখলাম। না ঠিক আছে, জনাব মোর্শেদের প্রতিবাদ, জনাব মোর্শেদের প্রতিবাদ এটা নিয়ে থাকলো। তাসনিম আপনি একটু ডিসটর্ট করছেন, জি। যেটা না 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 না, অনুচিত। এবং আপনি প্রশ্ন করেছেন যে প্রশ্ন না না, আমি আমি যেটা বলেছি সেটা আপনি বুঝতেই পারেননি তাসনিম। আপনি সরি, আপনি আমার অবস্থানটা, আমার প্রশ্নটা, আমার উত্তরটা আপনি বুঝতে পারেন। আচ্ছা ঠিক আছে, মাহবুবকে আমরা মাহবুব আমরা আবার আপনাকে শুনবো। মাহবুব একটা সেকেন্ড মাহবুব, আমরা আবার শুনবো আপনাকে। অন্যায়, জি জি অবশ্যই করেছেন, অবশ্যই। অন্যায় তো আপনি করছেন। জি তাসনিম আপনি শেষ করেন, তাসনিম শেষ করেন আপনি। আপনি অন্যায়টা তো আপনি নিজে করছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার কোনো নীতি নাই, আপনার মুখের কথা, যে সাংবাদিক ওই প্রশ্ন করতে পারবেন না, এবং ইউ আর ট্রাইং টু ইম্পোজ যে না সাংবাদিকরা সব প্রশ্ন করতে পারবে না। এটা কি একটা দ্বিচারিতা হয়ে গেল না? এনিওয়ে খালেদ যে আমি একটু বলি মাহবুব মোর্শেদ, আমার মনে হয় আপনি আপনার কথা বলেন, আমি আমারটা বলবো। আপনি ঠিক আছে, আমার মনে হয় যে মাহবুব মোর্শেদ আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি। আমার কথা তো তিনি বুঝতেই পারছেন না, আমাকে তিনি কেন কন্টেস্ট করছেন? আপনি উপস্থাপক, আপনি তার প্রশ্নটা তার কাছে করেন, আমি তার কাছে কিন্তু জবাব দেব। কিন্তু আমার কাছে মনে হয় যে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টকশোতে তাসনিম খলিল এবং বর্তমান বাসসের প্রধান মুর্শেদ আলম এসেছিলেন। সেখানে বর্তমান সামাজিক যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, ফারুকী একটি প্রশ্ন করেছিলেন, বিতর্কিত প্রশ্ন, ডিপ্টো টিভির সাংবাদিক এবং এফটিএন টিভির সাংবাদিক। এই প্রশ্ন করার পর তাদের চাকরি চলে যায়। এই তাদের চাকরি যাওয়াটা কতটুকু যুক্তিকতা রয়েছে? এটা কি সাংবাদিকতার স্বাধীনতা আছে? আমরা যে বাক স্বাধীনতা বলতেছি, সেই বাক স্বাধীনতা আছে? এমন প্রশ্ন তুলেছেন সাংবাদিক খালেদ এবং তাসনিম খলিল। পাশাপাশি উত্তর দিয়েছেন মুর্শেদ আলম। মোটামুটি এক পর্দা তাদের মধ্যে বড় ধরনের একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয় এই বিষয়টি নিয়ে। তো আমরা তাদের আলোচনা শুনবো, বোঝার চেষ্টা করবো মুর্শেদ ভাই কি আসলে সঠিক তথ্য দিয়েছেন বা সঠিক জবাবগুলো দিতে পেরেছেন, নাকি সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে ইন্টারাপ্ট করে বা তার যে বাহ্যিক সাংবাদিকতার বাচনভঙ্গি সেটা তিনি লঙ্ঘন করেছেন। আগে আলোচনা শুনি, এরপর আমরা সেটা বিশ্লেষণ করবো, বুঝতে পারবো যে আসলে সাংবাদিকতার মূল যে থিওরি সেখানে কি সাংবাদিক খালেদ মহিউদ্দিন আছেন কিনা। অভিনন্দন জানিয়ে আমি প্রথমে আমার প্রিয় জনাব মাহবুব মোর্শেদের কাছে যেতে চাই। জনাব মাহবুব মোর্শেদ, আপনি জানেন যে গত এই ৩-৪ দিন আগে সংস্কৃতি উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকীর একটি অনুষ্ঠানে প্রশ্ন করাকে কেন্দ্র করে বিবিসির সংবাদটা অনেকটা এরকমই। আমি নিজে সেটা দেখেছি এবং পরে কনসিকুয়েন্স দেখেছি, ৩ জন সাংবাদিকের চাকরি চলে গেছে। এইটা আপনি আসলে কিভাবে দেখেন? মানে জনাব মাহবুব মোর্শেদ, বাসসের এমডি, সাংবাদিক, লেখক, এটাকে আসলে কিভাবে দেখেন? এটা ঠিক আছে? মানে এরকমই হওয়ার দরকার ছিল, কথা ছিল? এখানে হলো কি, আমরা যদি মানে এইটা একটা যে সংস্কৃতি উপদেষ্টার সামনে তার যে প্রেস কনফারেন্স, সেখানে যে ঘটনাটা ঘটেছে, সেখানে আমরা নানাভাবেই বিষয়টাকে দেখতে পারি। একটা হলো যে আমরা যখন এই প্রোগ্রামটা মানে এখন যে প্রেস কনফারেন্সটা ডাকা হলো, সেখানে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন, আপনি নিজে রিপোর্টার ছিলেন, তাসনিম খলিলও রিপোর্টার ছিলেন, আমি সেই অর্থে রিপোর্টিং করিনি, কিন্তু আমরা একটা জিনিস জানি যে আপনি তখনই ওই প্রশ্নটা করবেন যেটা আপনি ছাপবেন বা আপনি দেখাবেন। এখন আমরা যখন দেখি যে সাংবাদিকরা প্রশ্ন করছেন, কিন্তু এইটা তার পত্রিকা বা তার টিভি বা তার মিডিয়ার যে পলিসি সেটার সঙ্গে যাচ্ছে কিনা, তিনি অযথাই প্রশ্ন করছেন কিনা, বা প্রশ্নটার তার নিউজ ভ্যালুটা কোথায়, এটা কিন্তু একটা দিক এরকম আমরা বলতে পারি যে আসলে সাংবাদিক একজন উপদেষ্টার সঙ্গে যখন কিছু জরুরি বিষয়ে, কিছু মানে গুরুত্বপূর্ণ বিষয়ে যখন বাহাসে লিপ্ত হন, যখন তারা পরস্পরের সঙ্গে দ্বিমত করতে থাকেন, তখন আসলে কি সাংবাদিক এইটা নিউজ করার জন্য করছেন নাকি নিজের মতটা প্রতিষ্ঠিত করার জন্য করছেন, এটা আরেকটা দিক। এখন তৃতীয় যে দিকটা, সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয়, দ্বিতীয় দিকটা নিয়ে আমি একটু বলি যে একজন সাংবাদিকের কাজ কিন্তু বাহাস তৈরি করা না। তিনি কিন্তু এই নিউজটা উপদেষ্টার কাছ থেকে একটা নিউজের বিষয় নেবেন এবং সেটা তিনি নিউজ আকারে প্রকাশ করবেন। কিন্তু তিনি যখন মত প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছেন, তখন কিন্তু সাংবাদিক যে রিপোর্টার, তার ইভেন রিপোর্টার যদি তিনি নাও হন, তিনি যদি একজন কলামিস্ট হন বা তিনি যদি টক শোর একজন বক্তা হন, তাহলেও কিন্তু টক শোর যে ফরম্যাট সেটার মধ্যে না ঢুকে, কিংবা তিনি যদি একটা কলাম লেখেন, সেই কলামের মধ্যে না ঢুকলে তিনি কিন্তু এই বাহাসটা করতে পারেন না।
কিন্তু আমরা দেখছি যে তিনি করছেন। এখন এই প্রেক্ষাপটটা কেন এলো? এই প্রেক্ষাপটটা আসার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, জনাব মাহবুব মোর্শেদ, আমি কি একটু আপনাকে দুইটা তিনটা জিনিস একটু আপনার কাছ থেকে একটু ক্লারিফাই করতে পারি? প্রথম কথা হচ্ছে যে আপনি বলেছেন যে সাংবাদিকদের প্রশ্নটা তার এডিটোরিয়াল পলিসির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমি বলছি যে না, এটা হতে হবে না সাংবাদিকের প্রশ্ন। 2 নম্বর হচ্ছে নিউজ ভ্যালু অনুসারে তাকে প্রশ্ন করতে হবে। আমার মতামত হচ্ছে না, নিউজ ভ্যালু অনুসারে প্রশ্ন করতে হবে না তাকে। নিজের মত প্রতিষ্ঠিত করছেন কিনা, তার অবশ্যই নিজের ব্যক্তিমত প্রতিষ্ঠা করার যে কোনো সময় যে কোনোভাবে তার এটার অধিকার রয়েছে। বাহাস্তরি করা বা কলামের মধ্যে গেলে না গেলে এই প্রশ্ন করা ঠিক হবে না, এর প্রত্যেকটি বিষয়ে আমার সাংঘাতিক দ্বিমত। আমি কোথাও এরকম শুনি নাই যে সাংবাদিক কি প্রশ্ন করবে সেইটা এডিটোরিয়াল পলিসি তাকে ঠিক করে দিয়ে তাকে সেখানে এটা পাঠাবে। কি ছাপবে, কি প্রকাশ করবে, সেটা আলাদা কথা, কিন্তু আলাদা গল্প। কিন্তু আপনি একটা সাংবাদিককে যদি একটা গাইড বই দিয়ে জনাব মোর্শেদ কোথাও পাঠান, আমি এটা শুনি নাই, আমি এটা কখনো শুনি নাই, কোনো টেক্সট বুকে দেখি নাই, কোথাও কোনো নিয়ম নীতি। আমি নিজেকে একজন এথিক্যাল জার্নালিস্ট মনে করি, আমি সবগুলি এথিক্স আমি আপ টু ডেট থাকতে চেষ্টা করি, আমি এরকম কখনো দেখি নাই জনাব মোর্শেদ। আই এম সরি। আচ্ছা খালেদ ভাই, আপনাকে একটা আমি প্রশ্ন করি উল্টো, যে আসলে কি আমরা যখন একটা প্রেস কনফারেন্স হয়, আসলে কি আপনাকে একটা প্রশ্ন করি যে কোনো মিডিয়ারই কি কোনো এডিটোরিয়াল পলিসি থাকে না? তার সাংবাদিকের কি কোনো মান্য কোনো আচার আচরণ থাকে না? আমি আপনাকে প্রশ্নটার উত্তরটা দেই, যদি আপনি আমার থেকে উত্তরটা চান। প্রথম কথা হচ্ছে, অবশ্যই প্রতিটা মিডিয়া হাউসের নিজস্ব পলিসি থাকে, নিজস্ব হাউস রুল থাকে, এবং তারা তাদের পাঠকের কাছে, দর্শকের কাছে দায়বদ্ধ হিসাবে পাবলিক ইন্টারেস্টকে কর্নারস্টোন ধরে তারা অবশ্যই এটার মধ্যে নিউজ করে। কিন্তু একটা রিপোর্টারকে যখন কোথাও পাঠানো হয়, সেই রিপোর্টারকে তার এডিটোরিয়াল পলিসি অনুসারে প্রশ্ন করতে হবে, এবং সেই এডিটোরিয়াল পলিসিটা হচ্ছে ঠিক এরকম যে এই প্রশ্ন মোস্তফা সরোয়ার ফারুকীকে করা যাবে না, এইটা দেওয়া অ্যাবসার্ড, ইম্পসিবল। আচ্ছা খালেদ ভাই, আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, সেটা হলো যে মোস্তফা সরোয়ার ফারুকী যে প্রেস কনফারেন্সটি করছিলেন, সেটার উদ্দেশ্যটা কি ছিল? আপনি তো দেখেছেন। আমি মাহবুব মোর্শেদ ভাই, আমি আসলে আপনাকে শুনতে এসেছি, দর্শকরা আপনাকেই শুনতে চায়, আমাকে না। কিন্তু তারপর আমি বলি, প্রেস কনফারেন্সের উদ্দেশ্য যাই হোক, আমি একটা বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ চেয়ারে প্রতিষ্ঠিত কাউকে আমি যে কোনো জায়গায় পাই, উনি যদি আমাকে অন রেকর্ড আমার ক্যামেরা খুলতে আমার সামনে অনুমতি দেন, আমি তাকে যে কোনো সময় যে কোনো অবস্থায় যে কোনো প্রশ্ন করতে পারি। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট জার্নালিজম। খালেদ ভাই, আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই প্রশ্নটার একটা, এই প্রেস কনফারেন্সের তো একটা পারপাস ছিল। আপনি ধরেন আমাদের যেটা মানে একটা কাস্টম থাকে, যে আমি যে কারণে আপনার বাসায় রাতে গিয়েছি, আমাকে আপনি রাতের খাবার সেখানে খেতে ডেকেছেন, আমি কি আপনাকে ওখানে অন্য কিছু আরেকটা আপনার যেটা প্রসঙ্গ না, আপনার যেটা প্রস্তুতি নেই, সেরকম একটা দাবি করতে পারি? বা ধরেন আমি উদাহরণ দেই, ধরেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কাতার ঘুরে এসেছেন, এবং তিনি সংবাদ সম্মেলনটা করছেন যে কাতারে তার সফর নিয়ে আমি অবশ্যই তারে প্রশ্ন করতে পারি, রোহিঙ্গাদের করিডোর কেন দিলেন? এই প্রস্তুতিটা থাকতে হবে উনার। দ্যাটস ওয়াই উনি ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এখন সরকার প্রধান হিসেবে বসছেন। সংস্কৃতি উপদেষ্টার এই এবং আপনি খেয়াল করে দেখবেন, আমি জনাব মোস্তফা সরোয়ার ফারুকীকে অনেক বাহবা দেই, তিনি কিন্তু ওই প্রশ্ন, উদ্দেশ্য বিদেহ যাই থাকুক না কেন, মারাত্মক ভালো সামলেছেন, তিনি ভালো পারফরমেন্স করেছেন, তিনি ভালোভাবে এটা করেছেন। আমি কিন্তু তাকে বড় ভালো পয়েন্ট দিব যে তিনি সাংবাদিকদের ভালো সামলেছেন এবং উপযুক্ত উত্তরও দিয়েছেন। উপযুক্ত কিনা সেটা অন্য কথা, ভালো উত্তর দিয়েছেন। আচ্ছা, ভালো উত্তর দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনার কি মনে হয় যে উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সের ডিটেইলটা যদি আপনি পড়েন, ওখানে কিন্তু উনি বলছেন যে প্রেস কনফারেন্স কেন ডাকলাম, আপনারা এটাকে কোন দিকে নিয়ে না, এটা আমি উনার থেকে একটু সাংবাদিকতা উনি জানবেন এটা আমি আশা করি না। উনি প্রেস কনফারেন্স যে কারণেই ডাকুক, আমি ওনাকে যে কোনো প্রশ্ন করতে পারি। মোর্শেদ ভাই, আপনি এটা চেক করে দেখতে পারেন। এইটা সারা পৃথিবীর সাংবাদিকরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো লোককে পাবে। উনি যদি অফ দ্য রেকর্ডের শিলটা না নেন, তাইলে উনি এই প্রশ্ন তাকে করতে পারবেন। আচ্ছা খালেদ ভাই, আপনি তো অনেক জি সাউন্ড মনে হয় চলে গেছে। না, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি আপনাকে, সেটা হলো আপনি তো অনেক দিন ধরে সাংবাদিকতা করছেন এবং
অনেক বড় বড় জায়গায় আপনি সাংবাদিকতা করেছেন, যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কাউকে যে কোনো প্রশ্ন করা যায়, এই বিষয়ে কিছু উদ্ধৃতি আপনি কি আমাদের দিতে পারেন? না, আমি মুখস্থ উদ্ধৃতি দিতে পারবো না, কিন্তু আমার কাছে আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি, মাহবুব মোর্শেদ ভাই, আমি উদ্ধৃতি মুখস্থ করে আসি না, আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি। আপনি আমাকে বলছেন তো, আমি অনেক জায়গায় বড় ছোট আমি মানি না। আচ্ছা মাহবুব, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো বাসসের সম্পাদক, প্রধান সম্পাদক, বাসসে কি আপনাদের এমন কোনো নীতি আছে যেখানে আপনারা আপনাদের সাংবাদিকদেরকে গাইডেন্স দিয়ে রাখেন যে এই প্রশ্নগুলো করা যাবে না? না, আসলে কি মানে আমি জিনিসটা যেটা আর্গুমেন্টের যে জায়গাটায় আসতে না, আমি আর্গুমেন্টে যাচ্ছি না, আমি জাস্ট একটা ফ্যাক্টুয়াল ইনফরমেশন, ইউ অ্যাজ দ্য চিফ এডিটর অফ বাংলাদেশ সংবাদ সংস্থা বা ম্যানেজিং এডিটর, রাইট? আমি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিকরা কোন প্রশ্নগুলা করতে পারবে না, এমন কোন নীতি কথা কি আপনারা লিখিত কোথাও রেখেছেন কি? না, এরকম নীতিমালা নাই। এডিটোরিয়াল পলিসি আপনার নিজের আপনাদের নিজেদের কোনো রিটেন পলিসি নাই যে আপনাদের সাংবাদিকরা এই প্রশ্ন করতে পারবে না? না, এরকম নাই। আচ্ছা, তাহলে আমরা আসলে এতক্ষণ ধরে কি তর্কটা করতেছি? আমরা তো এরকম কোনো নীতিমালা চাই না। আচ্ছা, আমার কাছে মনে হয় আমি একটু মাঝখান থেকে বলি, আমাদের দর্শকদের মধ্যে অনেকে বলতে আমি বলতেছি, কিছু লোক আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি 17 বছর কোথায় ছিলেন, কারে কোন দিন কোন প্রশ্ন করছেন, বা একটু কষ্ট করে দেখে নেন আমি কোন দিন কারে কি প্রশ্ন করছি, আগে একটু দেখেন তাইলে আবার একটু বললেন। আর আরেকজন বলতেছেন যে 3টা প্রশ্ন ছিল, 3টাই ছিল উদ্দেশ্যমূলক। আমি বলতে চাই যে হ্যাঁ, 3টাই উদ্দেশ্যমূলক প্রশ্ন ছিল, কিন্তু উদ্দেশ্যমূলক প্রশ্ন করার অধিকারও সাংবাদিকের আছে, এবং এই প্রশ্ন করা কোনো ক্রাইম না। তবে যারা মাহবুব মোর্শেদ, আপনি যদি একটু সময় দেন আমারে, আমি একটা মিনিট আবার একটু তাসিম থেকে ঘুরে আসি। তাসিম, আমার কাছে কিন্তু মনে হচ্ছে এখানে সরকারের যত না দায়, তার চেয়ে অনেক বেশি দায় আমাদের এই দুর্বল এবং খুবই নতজানু এই প্রতিষ্ঠানগুলার, যেই প্রতিষ্ঠানগুলি তার সাংবাদিকদের ব্যাক করে না। একটা প্রশ্ন করার জন্য একটা কি জানি, ওই প্রতিষ্ঠানটার নাম জানি কি, জুলাই রেভলিউশনারি, ওরকম একটা সংস্থা তাকে বলছে যে মার্চ করবে, ওর একটা লাইনে ও 3টা লোকের চাকরি খেয়ে ফেলছে, 3টা প্রতিষ্ঠান। এইটা নিয়ে যদি আপনি একটু দেখেন যে সারা দুনিয়াতে এরকম কখনো হয়, মানে একটা প্রশ্ন করে আসছে তারে ব্যাক না করে তারে স্যাক করে দেয়। আমি তো সরকারের দায়ের চেয়ে বেশি ওদের। না, আমি অবশ্যই আমি আপনাকে বলতে পারি যে আমার যে প্রতিষ্ঠান নেত্র নিউজ, সেখানে তো আমরা তো বরং যখন আমাদের সাংবাদিকরা রিপোর্টার, আমাদের এখন ঢাকাতে একটা ব্যুরো অফিস আছে, আমরা মাত্র শুরু করেছি, এবং আমাদের রিপোর্টাররা বিভিন্ন সরকারি বিভিন্ন ইয়েতে জানো এই যে কি বলে প্রেস কনফারেন্স গুলাতে ওনারা অংশগ্রহণ করেন, হ্যাঁ, এবং প্রশ্নও করেন, এবং আমাদের কোনো ধরনের বাধা ধরা সেখানে দেয়া নাই যে এই প্রশ্ন করা যাবে না। বরং এটা বলা আছে যে তুমি প্রশ্ন করবা, তোমার যদি এর পরে কোনো ধরনের সমস্যা হয়, কেউ তোমাকে বুলি করতে চায় বা কেউ তোমাকে ভয় দেখায়, দেন ইমিডিয়েটলি ইনফর্ম ইউর অফিস। আমাকে এটা একটা জিনিস বলে নিতে হবে যে নেত্র নিউজের ক্ষেত্রে কোনো ধরনের চাপ, কোনো ধরনের হুমকি কোনো দিক থেকে আমরা এখন পাই না, যেটা একসময় ছিল। মানে হাসিনা শাহীর আমলে আপনারা জানেন আমাদের কি অবস্থা ছিল। বরং বর্তমান সরকারের পক্ষ থেকে মানে সঠিক কি বলে আপনার প্রপার ওয়েতে আমরা যদি ওনাদের কাছে কিছু চাই, ফর এক্সাম্পল একটা ইন্টারভিউ চাই বা একটা কমেন্ট চাই, ওনারা যথেষ্ট চেষ্টা করেন। আবার অনেক সময় হয় যে ওনাদের জন্য অনেক বিব্রতকর হয় একটা প্রশ্ন উত্তর দেওয়া। আমি পুরা ডিটেলসে যাচ্ছি না, আমি কয়েকদিন আগে আমার একজন রিপোর্টারকে পাঠালাম, অত্যন্ত প্রভাবশালী সরকারের একজন কর্মকর্তা, আমি সঙ্গত কারণে নাম বলছি না, আমি আমার রিপোর্টারকে পাঠালাম যে তুমি ওইখানে যাবা এবং ভাইকে এই জায়গায় দাঁড়ায় থাকবা, এবং উনি যদি তোমার প্রশ্ন যতক্ষণ উত্তর দিবে না ততক্ষণ তুমি নড়বা না। পরে সে আমাকে বললো যে উনি মানে বলতে গেলে উনি বলছে যে না আমি এটা নিয়ে কমেন্ট করবো না বলে উনি প্রায় দৌড়ায় চলে গেছে। হ্যাঁ, কিন্তু আই এম নট গোয়িং টু পেনালাইজ মাই রিপোর্টার ফর ডুইং হিজ জব। হ্যাঁ, যার সাথে এই ঘটনাটা ঘটছে ওনার সাথে আমার অসম্ভব ভালো ব্যক্তিগত, মানে আমি ঢাকায় গেলে ওনার সাথে মানে রাত জেগে আড্ডা দিই এরকম, কিন্তু আমি কিন্তু এই জিনিসটা কখনোই আমার রিপোর্টারকে বলবো না যে তুমি প্রশ্ন করতে পারবা না। তো আপনি খুব ভালো একটা জায়গায় এখানে হাত দিলেন। এবং মাহবুবের ব্যাপারে আমি একটু মন খারাপ হলো যে মাহবুব মোর্শেদ কিন্তু মানে যেভাবে জিনিসটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন, মনে হচ্ছে যে মানে সরকার হয়তো
কোনো একভাবে বা সরকারি যেহেতু মানে বাংলাদেশ সংবাদ সংস্থা এখনো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, হয়তো সরকার চেষ্টা করতেছে বলার যে সব প্রশ্ন করা যায় না। আমি কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে এমন কোনো কিছু এখন পর্যন্ত দেখিনি। সমস্যা যেটা না না তাসনিম, আমি একটু ক্লিয়ার করি, এটা আসলে সরকার মানে সরকারের ভাষ্য না। আমি মাহবুব ভাই আপনি অনেক আমি খুব দুঃখিত, জি আপনি তাসনিম শেষ করুন। প্রধান সম্পাদক, আপনি বাসসের প্রধান সম্পাদক হিসাবে আপনি আরো দুইজন সাংবাদিকের সাথে বসে আপনি বলতেছেন যে প্রশ্ন করা যাবে না, এটা খুব দুঃখজনক। আমি আই রেজিস্টার মাই প্রোটেস্ট। না না, এটা আমি কথা শেষ করি। আচ্ছা আমি এটার প্রতিবাদটা জানিয়ে রাখি, এটা কিন্তু খুবই সরলীকরণ এবং আমি মোটেও এটা আমরা 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 এটার আমি শক্ত প্রতিবাদ জানিয়ে রাখি। ঠিক আছে, জনাব মোর্শেদের প্রতিবাদ, জনাব মোর্শেদের প্রতিবাদ এটা থাকলো। তাসনিম আপনি একটু ডিসটর্ট করছেন, যেটা না আপনি প্রশ্ন করেছেন যে প্রশ্ন কর না না, আমি যেটা বলেছি সেটা আপনি বুঝতেই পারেননি তাসনিম। আপনি সরি, আপনি আমার অবস্থানটা, আমার প্রশ্নটা, আমার উত্তরটা আপনি বুঝতে পারেন। আচ্ছা ঠিক আছে, মাহবুব আমরা আবার আপনাকে শুনবো। মাহবুব একটা সেকেন্ড মাহবুব, আমরা আবার শুনবো আপনাকে। অন্যায়, জি জি অবশ্যই করেছেন, অবশ্যই। অন্যায় তো আপনি করছেন। জি তাসনিম আপনি শেষ করেন, তাসনিম শেষ করেন আপনি। আপনি অন্যায়টা তো আপনি নিজে করছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার কোনো নীতি নাই, আপনার মুখের কথা যে সাংবাদিক ওই প্রশ্ন করতে পারবেন না, এবং ইউ আর ট্রাইং টু ইম্পোজ যে না সাংবাদিকরা সব প্রশ্ন করতে পারবে না। এটা কি একটা দ্বিচারিতা হয়ে গেল না? এনিওয়ে, খালেদ যে আমি একটু বলি মাহবুব মোর্শেদ, আমার মনে হয় আপনি আপনার কথা বলেন, আমি আমারটা না না বলবো। আপনি ঠিক আছে, আমার মনে হয় যে মাহবুব মোর্শেদ আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, আমার কথা তো তিনি বুঝতেই পারছেন না, আমাকে তিনি কেন কন্টেস্ট করছেন? আচ্ছা, আপনি উপস্থাপক, আচ্ছা আপনি তার প্রশ্নটা তার কাছে করেন, আমি তার কাছে কিন্তু জবাব দেব। কিন্তু আমার কাছে মনে হয় যে মাহবুব মোর্শেদ তিনি আমার কথা বিকৃত করে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা, সরকার এগুলো টানছেন কেন উনি? আমি একটা আপনাকে প্রশ্ন করি। মাহবুব মোর্শেদের প্রসঙ্গে আমি আসতেছি। যারা মাহবুব মোর্শেদ, আমরা কিন্তু এখানে আলোচনা করতেছি, আমরা কন্টেস্ট করতেছি না। তাসনিম যেমন আপনাকে না বুঝতে পারে, আমিও কিন্তু আপনাকে খুব আমার কথাকে উনি বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ সরকার এগুলোর সঙ্গে রিলেট যেভাবে করছেন, এটা খুবই অন্যায়। একজন সাংবাদিক হিসেবে উনি এটা করতে পারেন না। আমার কাছে মনে হয় যে না না না, এটা তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে রিপ্রেজেন্ট করেন না। আমি এখানে কিন্তু আমি একজন সাংবাদিক, আমি একজন বিশ্লেষক, আমি একজন লেখক। আমার মনে হয় এরকম করলে আলোচনাটা আসলে আগাবে না। তাসনিম আমি একটু বলি সবাই আমরা তিনজনই, তাসনিম আমি একটু বলি, মাহবুব মোর্শেদ এগুলি বলবেন। আপনি শুধু আমাকে এই জিনিসটার দিকে একটু যদি আপনি এটা করতেন। মাহবুব মোর্শেদের ব্যাপারটা হচ্ছে যে মাহবুব মোর্শেদ বাসসের প্রধান সম্পাদক হিসাবে মাহবুব মোর্শেদের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে। এখন ঘটনা হচ্ছে যে আপনি তাকে যতটুকু উদ্ধৃত করেছেন, আমি তাকে যতটুকু বুঝেছি, এই ব্যাপারটা যদি বোঝা ঠিক না হয়, মাহবুব মোর্শেদ নিশ্চয়ই আমাদেরকে ক্লিয়ার করবেন পরে। কিন্তু তাছাড়া আমি প্রশ্নটাতে একটু ফিরে আসি যে তাছাড়া বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলি মানে গণমাধ্যমগুলি কেন এইরকমভাবে নতজানো? আমরা কিন্তু হাসিনার সময়, শেখ হাসিনা বলতে আবার ওনারা আমাকে অনুরোধ করছে, যাই হোক, এই এক অদ্ভুত ব্যাপার। এই শেখ হাসিনার সময় আমরা এইটাই ফিল করতেছিলাম। তাসনিম আপনি যেরকম এটা খারাপভাবে ফিল করছেন, যেটা মাহবুব মোর্শেদ ফিল করছে, যেটা আমি ফিল করছি, যে আমরা আসলে কথা বলতে পারতেছি না, প্রশ্ন করতে পারতেছি না। এখন কেউ আমাদের দর্শকরা যে বলতেছেন যে তার প্রশ্ন করার উদ্দেশ্য খারাপ ছিল, তো হাসিনা তো পুরাটা সংবাদ মাধ্যমে গিলা খাইয়াও তার উদ্দেশ্যে সফল হতে পারে না। একটা দুইটা সাংবাদিক প্রশ্ন করলে এই পুরাটা ভিত, পুরাটা প্রতিষ্ঠান কেন কাইপা ওঠে? ওদের দুর্বলতাটা কোন জায়গায়, এটা যদি একটু বলতেন। যে মানে ওদেরকে কি সরকার ভয় দেখায়? না, প্রথম কথা হলো যে আমি মনে করি না যে বর্তমান সরকার থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয় যে সাংবাদিকদেরকে ভয় দেখানো হবে। এটা সরকারের নীতি বলে আমার কাছে মনে হয় না। এবং আমি প্রথমে শুরুই করছি যে আমার নিজের প্রতিষ্ঠানে আমি কোনো ধরনের হুমকি, ভয়ভীতি, চাপ কোনো কিছু আমাকে ফেস করতে হয় নাই, আমার রিপোর্টারদেরকে ফেস করতে হয়। কিন্তু বর্তমানে আমি যেটা দেখতেছি, এবং ইভেন ইফ ইউ গো ব্যাক টু দ্য প্রেস কনফারেন্স ইউ আর টকিং অ্যাবাউট, যে মানুষটাকে প্রশ্ন করা হলো, হ্যাঁ,
যে মানুষটাকে প্রশ্ন করা হলো মানে ফারুকী সাহেবকে প্রশ্ন করা হলো। ইনফ্যাক্ট আমি যখন ঢাকায় ছিলাম, ফারুকী সাহেব নিজে আমাকে এবং আমার টিমকে গণভবন ঘুরিয়ে দেখিয়েছেন, এবং তার সাথে সাংবাদিকদের কি ধরনের সুসম্পর্ক এটা মোটামুটি মানে জানা কথা, রাইট? এবং তিনি কিন্তু অফেন্ডেডও হন নাই, তিনি কিন্তু বলেনও নাই যে আমাকে এই প্রশ্নটা করা যাবে, রাইট। জিনিসটা কি হয়েছে? জিনিসটা হয়েছে যে এখানে সরকারের বাইরে একটা মব ফর্ম করতেছে, এবং সেই মব বলতেছে যে এই 3 সাংবাদিক এরা দালাল টালাল এগুলা প্রশ্ন করতে পারবে না, বা হোয়াট এভার, দে কাম আপ উইথ দেয়ার ওন থিওরিজ। এবং তারপরে সেটার প্রেক্ষিতে ওই সংবাদ সংস্থা যেটা আছে সেটা তাদের চাকরি নষ্ট করে ফেলতেছে। এখন আমরা যখন সংবাদ মাধ্যমের বা সাংবাদিকতার স্বাধীনতার কথা বলি, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র এটা সরকারের এগেনস্টে এই রাইটটা দাবি করি না, আমরা প্রতিষ্ঠানের এগেনস্টে এই রাইটটা দাবি করি। মানে নেত্র নিউজের একজন সাংবাদিকের সাংবাদিকতা করার অধিকার সর্বপ্রথম আপহোল্ড করতে হবে নেত্র নিউজকে। এরপরে আমি সুইডিশ সরকারের কাছে যাই, বা এরপরে আমি বাংলাদেশ সরকারের কাছে যাই। সরকারের কাছে আমি যাব পরে, আগে আমি আমার নিজের প্রতিষ্ঠানের যে নীতিটা আছে সেটা আমাকে আগে ঠিক করতে হবে। তো এখানে আপনি যদি দেখেন যে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের যে টার্মিনেশন লেটার গুলো এসেছে, একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে দেখবেন, কোথাও কিন্তু বলা হয় নাই যে নীতিমালার অমুক ধারাটা আপনি ভঙ্গ করেছেন। দেখেছেন এটা? মানে নাই কিনা নাই। এবং বাংলাদেশে আমি যেটা শুনছি, এবং মাহবুব ভাইকে কিন্তু আমি এই প্রশ্নটা এই কারণে করছিলাম, ওনাকে খোঁচানোর জন্য না, বা উনি খুব রেগে গেছে যে আমি ওনার সাথে কন্টেস্ট করে অন্যায় করে ফেলছি। It shows a sort of intolerance. আমার জানার একেবারে একাডেমিক একটা আগ্রহ ছিল যে বাসসের মতো একটা সংবাদ সংস্থার নীতিমালা এখানে কি বলে। আমার কাছে মনে হয় যে জনাব খলিল, আমরা আসলে বিবিসি প্রডিউসার্স গাইডলাইন বলে একটা জিনিস আমরা দেখি, এপির এরকম একটা নোটবুক আছে। আমি যতদূর জানি যে প্রথম আলো তাদের সাংবাদিকদেরকে দেখানোর জন্য, মানে আমি যখন প্রথম আলোতে কাজ করতাম তখন থেকে এটা কাজ শুরু করেছিল, তারপরে এটা অনেক আগে গেছে, তারাও একটা এরকম একটা হ্যান্ডবুক বা নোটবুক বানাইছে, কিন্তু এটা নিয়ে প্রশ্ন করে নিয়ে কি আছে সেটা আমি এখনো জানি না। তবে আমি একটু জনাব মাহবুব মোর্শেদের কাছে যাই। জনাব মাহবুব মোর্শেদ, আপনি পার্সোনালি নেবেন না, আমি শুধু আপনার ফেসবুক যে লাইভে আপনি যা লিখছেন তা থেকে আমি আপনাকে একটু উদ্ধৃত করি। আপনি সেখানের মধ্যে লিখছেন যে সংস্কৃতি উপদেষ্টা সাংবাদিক সম্মেলন আমি লাইভ দেখেছি, সাংবাদিক হিসেবে আমি বুঝেছি এখানে উপস্থিত কয়েকজন সাংবাদিক সলা পরামর্শ করে মপ করতে গিয়েছে, তারা মোস্তফা সরোয়ার ফারুকীকে নানা প্রশ্ন করে ক্যামেরার সামনে কাবু করতে চেয়েছিলেন। আমি শুধু এই কথাটা বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে তারা মপ করতে সেখানে গিয়েছিলেন? মানে আপনি যা লিখেছেন সেইটা আপনি মনে করেন কিনা? আরেকটা ফেসবুক ইয়েতে বলেছেন যে আপনি আরেকটা ফেসবুক পোস্টে বলেছেন ওই ঘটনার পরপরই যে শেখ হাসিনার মাফিয়াতন্ত্রের তল্পিবাহক ও সক্রিয় সহযোগী সাংবাদিকরা মুখ খুলতে শুরু করেছেন। এটার মাফ করবেন, এটা আর বিস্ময়কর সংবাদ নয়। আমার কথা হচ্ছে, আমি আপনার এই 3 লাইনের সাথে ওই 3 লাইনের সাথে একমত পোষণ করেও আমি বলতে চাই, যদি করেও তাতে কি অসুবিধা? শেখ হাসিনা তার পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিজে গিলা খায়া পকেটে রাইখাও কিন্তু এইটা মুখ বন্ধ করতে পারে না। আমরা এটা প্রতিবাদ করছি। 3 জন সাংবাদিক যদি মনে করে যে তারা শেখ হাসিনার সমর্থক বা তারা এটা করতে পারবে, লেট ইট বি। জনগণ কোনটা বাইছা নেয় কোনটা বাইছা নেয় না সেটা তো আমরা তাদের দেখতে দিতে পারতে হবে। এইটার মধ্যে মানে আপনার অবস্থানটা আমরা একটু শুনতে চাই, জানতে চাই, এবং দর্শকদের একটু বলে দিতে চাই যারা মাহবুব মোর্শেদকে চেনেন জানেন, তারা জানেন আমরাও মনে করি। তাসনিম কি মনে করেন আমি জানি না, আমি মনে করি না যে বাসসের এমডি মাহবুব মোর্শেদের একমাত্র পরিচয়। আমি মনে করি মাহবুব মোর্শেদ একজন অধিকারের চ্যাম্পিয়ন, মাহবুব মোর্শেদ একজন মানুষের কথা বলার, মানুষের অধিকারের কথা তিনি বলে আসছেন গত অনেক বছর ধরে, এবং এর জন্য তাকে অনেক হেনস্থাও হইতে হয়েছে। আমি যদি বলি যে 2-1 বার তাকে পেশাগত জায়গা ছেড়ে যেতে হয়েছে এই কারণেও। সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন, যারা মাহবুব মোর্শেদ প্রশ্ন করলে কি অসুবিধা? আমরা তাদের চিনলাম। আচ্ছা খালেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমি তাসনিমের ক্ষেত্রে যেটা বলেছি, তাসনিমের সঙ্গে যেটা আমি দ্বিমত পোষণ করেছি, সেই জায়গাটা হলো যে আমি মানে তাসনিম কোন জায়গায় আসছেন যে আমি বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক এবং এমডি, সেই জায়গাটা ধরে এবং সরকারের অবস্থান কি না, এটা আমি মনে করি যে জিনিসটা হলো কি, আপনি যখন একজন বক্তাকে এই জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু এটা তার একটা সীমাবদ্ধ অবস্থান তৈরি করে। আমি এখানে আর একজন ফ্রি জার্নালিস্ট না বা ফ্রি একজন সাহিত্যিক বা বিশ্লেষক কিন্তু আর থাকতে পারি না। তাসনিম বলছেন যে সরকারের অবস্থানটা তিনি আগেই জানেন,
আমি যা বলছি সেটা সেটা কি সরকারের অবস্থান কি না, মানে তিনি আমাকে কিন্তু জিনিসটা যেটা করছেন, উনি একটা অবৈধ প্রশ্ন এখানে উত্থাপন করছেন যে আমি এখানে তাহলে একটা নির্ধারণ করে দিতে হবে আপনাকে, আমি এখানে মাহবুব মোর্শেদ হিসেবে কথা বলছি নাকি বাসসের এমডি হিসেবে কথা বলছি না সরকারের একজন প্রতিনিধি হিসেবে কথা বলছি। আমি একটু মাঝখান থেকে বলি, আমি একটু মাঝখান থেকে বলি, মাহবুব মোর্শেদ ভাই আপনি চাইলেও এখন আর শুধু মাহবুব মোর্শেদ হিসেবে কথা বলতে পারবেন না, আপনি বাসসের এমডি, আপনাকে থাকতেই হবে। অবশ্যই অবশ্যই আপনি আমাকে ওই অবস্থানে ঠেলে দিতে পারেন, জি, কিন্তু আমি যখন আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি বা বিশ্লেষণ করছি, আমি কিন্তু আমি কোনো মতামত দেইনি, আমি পাল্টা প্রশ্ন করেছি আপনাকে কয়েকটা, আমি কিন্তু নিজের মতামত এই আগের সেশনে দেইনি, কিন্তু তাসলিম অবৈধভাবে আমাকে টেনেছেন ওইদিকে। তিনি সরকারের অবস্থান জানেন, জেনে আমাকে কিন্তু ওই অবস্থানটা উনি কনফার্ম করতে বলছেন যে সরকার তো প্রশ্ন করার ক্ষেত্রে বাধা দিচ্ছে না, আপনি কেন প্রশ্ন করাকে প্রশ্ন করছেন। মানে তাসলিম কিন্তু এখানে একটা অবৈধ একটা প্রশ্ন এই বিষয়টাকে অ্যানালজি টানতে চেষ্টা করেছেন, যেটার তীব্র প্রতিবাদ আমি জানিয়ে রাখলাম। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে আপনি যে আমার 2 স্ট্যাটাসের উদ্ধৃতি দিয়েছেন, এখন আপনি প্রশ্ন করতে পারেন বা তাসলিম প্রশ্ন করতে পারে এটা কি সরকারের অবস্থান? না, এটা সরকারের অবস্থান না। আমি ব্যক্তিগত আমার যে ফেসবুকে সেখানে আমি মত প্রকাশ করেছি, কিন্তু আমি এটা ডেলিবারেটলি মনে করি যে শেখ হাসিনা বাংলাদেশে যে মিডিয়া ব্যবস্থা গড়ে তুলেছিল, যে ফ্যাসিস্ট রেজিম যে মিডিয়া ব্যবস্থার সমর্থনে কায়েম করেছিল, সেই মিডিয়া ব্যবস্থা এখনো অব্যাহত আছে এবং তারা এই ফ্যাসিস্ট রেজিমের পক্ষেই সম্মতি উৎপাদন করে চলেছে এবং তার পক্ষেই নিউজ এবং মতামত উৎপাদন করে চলেছে এবং এইটার কোনো পরিবর্তন। জনাব মাহবুব মোর্শেদ, আমি একটা কথা বলি, আপনি কিন্তু বিষয়টাকে অনেক বড় একটা মাঠে নিয়ে চলে গেছেন, কিন্তু আমার তারপরেও প্রশ্ন, যদি তাও হয় যে ফেসিস্ট একটা সম্মতি উৎপাদন করতে তারা চাইতেছেন, এটা আপনি বাধা দিয়ে ঠেকাবেন, মানে আপনি আইন করবেন যে না এটা করা যাবে না? খালেদ ভাই, বড় মাঠে নিয়ে যাওয়া কি মানা আছে? না না, মানা নাই, মানা নাই, আমি প্রশংসা করেই বললাম মানা নাই, আমি বলতেছি যে আপনি এটা কি ঠেকাবেন আইন করে? জিনিসটাকে খালেদ ভাই আপনি জিনিসটাকে ছোট মাঠে রাখতে চাইছেন। না, আমি রাখতে চাইছি না, আমি বলতেছি আপনি নিয়ে গেছেন। তাহলে আমি বড় মাঠে গেলে আপনার অসুবিধা? আমি তো অসুবিধার কথা বলি নাই রে ভাই, আমি আপনাকে বলছি যে আপনি বড় মাঠে নিয়ে গেছেন, এখন আপনি জবাব দেন যে আপনি এটা আইন করে নিষিদ্ধ করতে চান কিনা, যে না ফেসিবাদের পক্ষে শেখ হাসিনার পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোনো সাংবাদিকরা করতে পারবে না, এটা কি আপনি আইন চান? দেখেন খালেদ ভাই, এখানে কিন্তু অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন এবং সেই জিনিসটা আমি স্পেসিফিক আপনার প্রশ্নের উত্তর আমি দিব, অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন। এখানে একটা 15.5 বছরের একটা রেজিম অতিক্রম করে আমরা এসেছি এবং আমাদের কিন্তু কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, আমাদের মানবাধিকার ছিল না। আপনারা সবাই এটার ভিকটিম, অনেকেই ভিকটিম, আপনাদের বাইরেও অনেকে ভিকটিম। আপনি এখন কি 5 আগস্টের পরে এখনো বিচার প্রক্রিয়াটা শেষ হলো না, আপনি আওয়ামী লীগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারলেন না, আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা বোধ, কোনো দুঃখ বোধ কিচ্ছু নাই। আপনি এখন আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের পক্ষে সেই কাজগুলো করতো, সাংবাদিকতা করতো, নানান ধরনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, তাকে আপনি ছেড়ে দিলেন। সমাজটা কি আমি ছেড়ে দিব মাহবুব ভাই, আমি ছেড়ে দিব। আপনি এখন আমার জবাব দেন, আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন চান কিনা? আমি তাদের ছেড়ে দিব। আপনি তাদের ছেড়ে না দেওয়ার আইন দেওয়ার চান কিনা? সাংবাদিকদের আমি ছেড়ে দিব। সাংবাদিকরা যদি ক্রাইম না করে আমি সাংবাদিকতা নিয়ে কোনো প্রশ্ন তুলব না। সাংবাদিকরা যদি ক্রাইমের সাথে যে জড়িত তাকে আটকাবো। সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলার পক্ষে আমি না। খালেদ ভাই, একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে দাঁড়ানো, একটা হত্যাকারীর পক্ষে দাঁড়ানো, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? আপনি তার বিরুদ্ধে মামলা করেন, ফেসিস্টের পক্ষে দাঁড়ায় এসে কি করছে তার বিরুদ্ধে মামলা করেন, কিন্তু সাংবাদিকতা করতে গিয়ে তার প্রশ্ন করতে পারবেন না। এইটা ভাই আপনি আমারে প্রশ্ন করছেন, আমি জবাব দিছি, আপনি এখন আমার জবাবটা দেন। আমি কইছি আমি ছেড়ে দিব, এটা এই রিস্ক নিয়েই কইছি। এই যে 50 জন আমাকে অলরেডি গালি দেওয়া শুরু করছে যে আমি ফেসিবাদের পক্ষে দাঁড়াই গেছি। আপনি উত্তর দেন এখন আমারে। শেখ হাসিনা ফ্যাসিস্ট, আপনি এটার আইন চান কিনা বলেন? আমি বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনি আইন করেন যে শেখ হাসিনার পক্ষে যায় এরকম কোন প্রশ্ন কোনো সাংবাদিক করতে পারবে না, আমি এটার পক্ষে আছি, আপনি আইন করেন। খালেদ ভাই আপনি তো আইনের ছাত্র। আমি আইনের ছাত্র না, আমি সাংবাদিকতার ছাত্র। আইন না, এটার বিচার হচ্ছে, এটার বিচার প্রক্রিয়া অব্যাহত আছে
এবং এই বিচার প্রক্রিয়াটা চলছে, জি এটার ভাই। জন্য আইন করতে হবে না, এখানে বিচার করলেই যথেষ্ট। এবং আমরা মনে কি করি, করতে আমি হবে মানে বারবার এই আপনি কি কথাটা করতে হবে বলেছি। বলে দেন মাহবুব ভাই, আপনি কি করতে হবে বলে দেন। আমি কালকে আমার রিপোর্টারে যে পাঠামো ফারুকের কাছে, আমি কি প্রশ্ন করতে পারবো না এটা আপনি আমারে বলে দেন। আপনি আমার আপনি তো নির্বাহী বললেন আদেশে যে এটা বলে দেন, আমি এই প্রশ্ন করবো না তাহলে। আর আপনি যদি এখন আমারে কন যে আমি ফারুকের এই প্রশ্ন করবো যে ফারুকি ভাই আপনি এইটা করছেন কি এইটার জন্য আমার রিপোর্টার এই প্রশ্ন করবো, এর লেগে আমি ফেসিবাদের দোষর হয়ে যাবো, এই রিস্ক নিতে আমি রাজি আছি। আপনি কন আমারে ফেসিবাদের দোষর। খালেদ ভাই, আপনি তো বললেন যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সব সাংবাদিকরা বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গায় লিখেছে, যে কোনো জায়গায় যে কাউকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রশ্ন করা জি যায়। জি মনে করি তো, হ্যাঁ। মনে করি তো। এখন আমি তো এটা মনে করি না, আমি তো মনে করি যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি যখন একটা প্রাইভেট ইয়েতে আছেন তখন প্রশ্ন করা যায় না। আপনি যখন আমারে বাজেট নিয়ে সংবাদ সম্মেলন ডাকছেন তখন আমি হলো এটা কি অন্য কিছু নিয়ে এটা আপনি মনে করেন, কারণ এটা হচ্ছে সাংবাদিকতা সম্পর্কে আপনার ধারণা। আপনার ধারণাকে আমি সম্মান করি, কিন্তু আমি মনে করি এরকম ধারণা আমি কখনো দেখি নাই। আপনি যখন দেখবেন আপনি আমাকে এটা শিখায়েন। আমি আপনার একটা কথা বলি ভাই, কেউ যদি আমার সাথে কথা না বলতে পারে সে একটা জিনিস কয় অফ দ্য রেকর্ড। আমি অন রেকর্ড বলতেছি, আপনার উপদেষ্টা পরিষদে এখনো 8 জন উপদেষ্টা আছে যারা আমার সাথে অফ দ্য রেকর্ড এমন অনেক কিছু বলছে যেটা আমি বললে এখন অনেক রকম ঝামেলা হবে, আমি এটা জীবনে বলবো না, অন মাই ডেড বডি। কিন্তু আমি ক্যামেরা খোলার পরে উনি যা বলবে আমি সবকিছু ছাপানোর অধিকার রাখি। হ্যাঁ, আপনি অবশ্যই সবকিছু ছাপানোর ইয়ে করেন। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমি যদিও বাসসের এমডি এবং প্রধান সম্পাদক, কিন্তু জিনিসটা হলো যে আপনাদের কথা শুনে যেটা বুঝতে পারছি যে উপদেষ্টাদের সঙ্গে সরকারের নীতি বিষয়ে আপনারা আমার চেয়ে বেশি ওয়াকিবহাল এবং বেশি হলো এটার সাথে এটা কখন বললাম মাহবুব ভাই? আমরা এটা মাহবুব ভাই আমরা কখন বললাম? আমি বললাম যে আপনার উপদেষ্টা পরিষদে অন্তত 8 জন উপদেষ্টা আমার সাথে অফ দ্য রেকর্ড অনেকগুলি কথা বলছে, এটা আমি জীবনে ছাপাবো না। খালেদ ভাই, সেটা তার ব্যক্তিগত কথাও হতে পারে, সরকার নিয়েও তো না হইতে পারে। আপনি বললেন 8 জন উপদেষ্টার কথা। এখন বিষয়টা হচ্ছে কি, আমার যেটা ধারণা এটা আমি বলি, সেটা হলো যে ফ্যাসিস্ট রেজিম আমরা অতিক্রম করে এসেছি, যেটাকে পরাজিত করেছি, হ্যাঁ, সেই রেজিমের বিচার করতে হবে, সেই রেজিমের যারা সহযোগী তাদের বিচার করতে হবে, এবং সেই রেজিমকে যারা সেভ করতে চায়, যারা হলো শেখ হাসিনাকে হত্যাকারী মনে করে না, যারা এই 1400 শহীদের যে হত্যাকাণ্ড সেটাকে ছোট করতে চায়, তাদেরও আমরা চাইবো বিচার হোক। এটা আমার একজন, আমি সাংবাদিক হিসেবে বলেন, লেখক হিসেবে বলেন, অ্যাক্টিভিস্ট হিসেবে বলেন, এটা আমার অবস্থা। আচ্ছা আমি বলি মাহবুব ভাই, সিরিয়াসলি আপনাকে ওই সাংবাদিক যখন ওকে প্রশ্ন করছে যে আমি কি জানি 1400 আপনি কেন এরকম করে বলতেছেন বিচার হওয়ার আগে, আমি প্রশ্নটাকে ভালো প্রশ্ন মনে করি না, আবারও বলি একটু টিকা দিয়া। কিন্তু আপনি মনে করেন যে সে শেখ হাসিনার পক্ষে দাঁড়া গেল, শেখ হাসিনার পক্ষে তার অবস্থান আপনি যেটা মনে করছেন সেটা সেরকম? আপনি বিডি নিউজে ডিটেইল আছে, বিবিসিতে ডিটেইল আছে, আমি ডিটেইল পড়ছি ভাই। আমরা এরকম অনেক প্রশ্ন, মাহবুব ভাই আমি আপনাকে বলি, আমি এরকম অনেক প্রশ্ন করি যেটার উত্তরটা আমার মনে ডিফারেন্ট। আমার এটা কাজ রে ভাই, আপনি একটা যে কোনো জায়গায় প্রশ্ন করলেই এই প্রশ্নের পক্ষে সে দাঁড়ায় গেলে এটা মনে করা এক ধরনের জুজুর ভয় দেখা। না খালেদ ভাই, আপনি জিনিসটা হয়েছে কি, আপনি হয়তো বাংলাদেশের সংবাদ মাধ্যম বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানেন, এবং আপনি ভালো করেই জানেন যে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে শীর্ষ 1-2টা পদে কিছু পরিবর্তন হয়েছে, খুবই না পুরা শীর্ষ পদে একটা শীর্ষ পদেও একটা সাবেক লোক আর নাই, যে আছে সে পুতুল, যে 2-1টা জায়গা আছে সে পুতুল। সবগুলি পদে এখন আওয়ামী লীগের যারা চর্বচস্য লজ্জ পেও পাওয়া ছিল তাদের কেউ নাই এখন, সত্যি নাই, আমি দায়িত্ব নিয়ে করছি, কেউ নাই। আমি কাউকে পুতুল বলায় খুবই সমর্থন করি না, কিন্তু আমি একটা কথা বলি যে ব্যবস্থাটা ছিল, যেভাবে এই সিনিয়র লেভেল মিড লেভেল এর সাংবাদিকরা যেভাবে আওয়ামী লীগের তোষামোদ করতেন, সেই তোষামোদী ব্যবস্থা টিকে আছে, কাউকেই কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি। এমনকি যখন শেখ হাসিনা গণহত্যা চালাচ্ছিল তখন যারা গণভবনে উপস্থিত হয়ে সেই গণহত্যায় সমর্থন দিয়েছে তাদের কাউকেও কোনো আইনগত বা সামাজিক ভাবে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। আমার কাছে মনে হয় যে এটা একটা বড় কাজ। মাহবুব ভাই
আপনি এটা কি বললেন? ওদের মধ্যে থেকে 2 জন তো জেলে এখনো, শাকিল রূপা, তাই ওখানে কয়জন ছিলেন? তারপরে হচ্ছে ওখানে মোজাম্মেল বাবু কয়জন জেলে, ছিলেন? মোজাম্মেল বাবু জেলে, নঈম নিজাম পলাতক, ফরিদা আক্তার পলাতক, কই আছে আমরা জানি না। আপনি গাজী টিভিতে কে আছে, ওই টিভিতে কে আছে, পত্রিকায় কে আছে, আমরা তো কাউরে দেখি না। এখন প্রথম আলো ডেইলি স্টারের সম্পাদক যে যার জায়গা মতো আছে, এছাড়া সমকালে এখন কে আছে? সমকালের আগের সম্পাদক কি এখন আছে? যুগান্তরে আছে আগের সম্পাদক? আমার দেশে আছে? আপনি কোন উদাহরণ দিতেছেন আমি বুঝতেছি না মাহবুব মোর্শেদ ভাই। আমি জাস্ট আপনি একটু আমি একটু আপনার কাছে একটু অন্য জায়গায় যাই। আমার কাছে মনে হয় যে আপনি তাসনিম খলিলের কথা একটু রাইগা আছেন, আপনি একটু রাগটা সামলান। আমারে মানুষ প্রশ্ন করতেছে, এটা অ্যানালজি টেনেছেন তিনি, সরকারের অবস্থানটা ব্যক্ত করে আমাকে হলো সরকারের কারণ আপনি পক্ষে না না, এটা তিনি অবৈধ, এটা তিনি করতে পারেন না। আচ্ছা এটা আপনি আচ্ছা আমার মনে যে মাহবুবের কথা বলছে, আমি একটা প্রশ্ন জবাব দিয়ে নি। তাসিম আমার একটা প্রশ্ন করছে, সেই প্রশ্নটা আমি আপনাকে করতে চাই। আমরা যে এইখানে এত বড় বড় গলায় কথা কইতেছি, আপনি এখন সুইডেনে আছেন, আমি কয়দিন আগে পর্যন্ত জার্মানিতে ছিলাম। জার্মানির ডয়েচে ওয়েলের ওয়েবসাইটে এখনো মনে হয় আমার রিলেটেড রিপোর্ট বা আমার রিলেটেড কথাই সবচেয়ে বেশি। আমরা কি পারতাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে সাপোর্ট করে এরকম কোনো প্রশ্ন করতে? আমরা কি পারতাম ফ্যাসিজমের পক্ষে হয়ে একটা কথা বলতে? আমরা কি পারতাম ডয়েচে ওয়েলেতে থাকতে সময় আমি কি হিটলার নামটা উচ্চারণ পর্যন্ত করতে পারতাম? এই প্রশ্নগুলি করা হচ্ছে, এইটা যদি আপনি একটু উত্তর দেন, কারণ মানে আমি আজকে মনে হয় একটু বেশি কথা বলে ফেলতেছি। আরেকটা জিনিস হচ্ছে যে, আরেকটা একটু বলি, আমরা একটা পোল করছিলাম, সাংবাদিকতার দায়িত্ব নৈতিকতা বিষয়ে আইন হওয়া প্রয়োজন। বলছেন তথ্য উপদেষ্টা জনাব মোহাম্মদ মাহফুজ আলম। প্রিয় দর্শক, এমন মন্তব্য সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 86% মনে করেন এটা সঠিক, শতকরা 14% মনে করেন এটা সঠিক না। 23,000 দর্শক আমাদের ভোট দিয়েছেন। জনাব তাসনিম খলিল, আমরা এত কথা বলছি, বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেরকম স্বাধীনতা চাই, যে হ্যাঁ যে কোনো প্রশ্ন চাই, আমরা আসলে জার্মানিতে, ইউরোপে, সুইডেনে এটা করতে পারতাম কিনা? জনাব তাসনিম খলিল। প্রথম কথা হলো যে যারা এই ধরনের কুতর্ক করে, হ্যাঁ, তারা পুরা জিনিসটা না বুঝে না জেনে করে। এক হলো গিয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে সম্ভবত 1945-এ, আর আজকে হলো গিয়া 2025। কতগুলো বছর আপনি হিসাব করেন। এবং যারা এই ধরনের মানে কুযুক্তিটা দিচ্ছে, তারা কত বছর আগে আটকায় আছে, মানে কোনো পরিবর্তন নাই। মানে তাদের দুনিয়ায় সাংবাদিকতার নীতি, গণতন্ত্রের নীতি, এগুলোর কোনো পরিবর্তন হয়নি, ঠিক আগে যা ছিল। না কিন্তু তাসিম একটু ছোট্ট করে যদি আপনার অনুমতি নিয়ে আমি শেষ করতে দেই। আপনি কিন্তু বিশেষ করে আপনার ইউরোপে জেনোসাইড ডিনায়াল মানে হলোকস্ট ডিনায়ালের উপর ল আছে, যেটা আবার আপনার সুইডেনে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না। এবং আমি আপনাদের সাথে তো ডয়েচে ওয়েলে ইনভেস্টিগেটিভ ইউনিটের সাথে তো আমাদের যৌথ কাজ হচ্ছে একাধিক, দুইটা হলো, এবং হ্যাঁ একাধিক। এবং সেখানে কিন্তু আমি দেখছি যে হ্যাঁ, জার্মানিতে আপনাদের আইনগুলা সুইডেন থেকে বেশি করা। এবং আমাদের অনেক সময় এইভাবে, যেমন এই যে বিগিতা নাওমি, এদের সাথে যখন কাজ করছি, আরাফাতের সাথে কাজ করছি, তো আপনার সহযোগীরা জার্মান সহকর্মীরা বলছে যে এটা তো আমরা এইভাবে বলতে পারবো। হ্যাঁ, আমি বলছি যে এটা আমি বলতে পারবো, কারণ আমার সুইডিশ আইনে এটাতে কোনো বাধা নেই। হ্যাঁ, কেন ভাই? মানে হোয়াট মেক্স দ্যাম থিঙ্ক? বাংলাদেশে যারা আপনাকে এই প্রশ্নটা করছে, তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে জার্মান আইনটা কেন ভালো, সুইডিশ আইনটা কেন ভালো না? ওকে, আমি প্রশ্নটার মধ্যে একটু লেজ লাগাই, যে ধরেন জার্মান আর সুইডিশ আইনটা আসলে আপনি যেটা বলছেন যে এটার মধ্যে একটু কমপ্লেক্সিটি আছে। আমি 5.5 বছর ওইখানে কাজ করেও অনেক কিছু ভালো করে বুঝছি, অনেক কিছু ভালো করে বুঝি নাই। আপনি নিশ্চয়ই আরো এটা বুঝবেন। আমি এখন যে দেশে আছি সেই দেশটা কথা বলি। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মার্কিন কোনো প্রেসিডেন্ট কিন্তু তার পছন্দের প্রশ্নকর্তার বাইরে কোনো প্রশ্নকর্তাকে হোয়াইট হাউসের ওই গার্ডেনে আমন্ত্রণই জানান না। কখনো যদি ভুলে ভালে আমন্ত্রণ জানান, আপনি জানেন আমি কার কথা বলতেছি, 2018 সালে উনি কিন্তু তাকে বাইর করে দিয়েছেন। সিএনএন তার পাশে দাঁড়াইছে, অনেক কষ্ট করে তার প্রশ্ন করার অধিকার তার ফেরত আনতে হয়েছে। তো এটা তো মোরলেস তাই চলে। বাংলাদেশেই বা কেন চলবে না? মোস্তফা সরোয়ার ফারুকী ভালো মানুষ সহ্য করছেন, কিন্তু মাহবুব মোর্শেদ কেন সহ্য করবেন? মানে উনি এই প্রশ্ন কেন তার সহ্য করতে হবে, যেখানে রক্তের দাগ এখনো শুকায় নাই? না না, সেটা তো অবশ্যই, কিন্তু আরেকটা জিনিস তো দেখতে হবে যে মাহবুব মোর্শেদরা বলেন বা মুস্তফা সরোয়ার ফারুকী বলেন, তারা তো বর্তমানে শাসকের আসনে আছেন। এবং উইথ অল ডিউ রেসপেক্ট, মানে মাহবুব মোর্শেদ কোনো একটা কারণে আমার উপর হঠাৎ করে খেপে গেছেন, যাই হোক, অবৈধ কোনো একটা কাজ করছি সেই কারণে। কিন্তু ঘটনা হলো গিয়ে যে আমি তো ওনার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি ইন বাংলাদেশ, এটাকে তো আমি কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। আমি যখন নির্বাসনে
তখন এই মাহবুব মোর্শেদরা ঢাকা শহরে দাঁড়াইছে রাস্তায়, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। বাট এট দ্য সেম টাইম মাহবুব মোর্শেদদেরকেও বুঝতে হবে যে যখন তারা শাসকের আসনে বসবেন তখন কিন্তু তাদেরকে প্রশ্নগুলো ফেস করতে হবে এবং মাথা ঠান্ডা রেখে সেই প্রশ্নগুলোর উত্তর তাদেরকে দিতে হবে, যেটা ফারুকী সাহেব কিন্তু খুবই চমৎকার ভাবে করছেন। এখন মাহবুব মোর্শেদরা একটা কথা মাহবুব মোর্শেদ বারে বারে বলছেন, এটা এখন আমি ধরে নিচ্ছি উনি একজন সাহিত্যিক এবং ব্যক্তি হিসেবে বলছেন, সেটা হলো যে ফেসিবাদের পতন হয়েছে এবং এর পরে মানে পোস্ট ফ্যাসিজম হোয়াটএভার, আমি ওই আলোচনায় যাচ্ছি না। হ্যাঁ, আমি জানতে চাই যে শেখ হাসিনা শাহীর পতনের পরে বাংলাদেশে যে ব্যবস্থাটা আমি আপনি খালেদ মাহবুব মোর্শেদ তাসলিম খলিল আমরা যারা প্রতিষ্ঠা করতে চাই, হোয়াট ইজ ইট, কি চাই আমরা? আমরা কি গণতন্ত্র চাই? আমরা কি নতুন কোন ধরনের আই ডোন্ট নো বাকশাল টাইপের কোনো কিছু চাই? তাসলিম, আমি মানুষের সাথে কথা কয়ে যেটা বুঝছি, এইটা আপনি আমার একটু বুঝান তো। আসলে আমরা এখন গণতন্ত্র চাই, কিন্তু যারা 15 বছর ধরে গণতন্ত্রের প্রতিটা প্রতিষ্ঠানকে গলা টিপা হত্যা করছে বলে আমরা দাবি করি, তাদেরকে আমরা আবার একটা প্ল্যাটফর্ম দিব কিনা গণতন্ত্র প্রতিষ্ঠান নামে, এই প্রশ্নটা অনেকে আমারে করে। আমারে এটা বলে যে ভাই আপনি কেন, আপনি কাউকে ডিপ্ল্যাটফর্ম করতে হলে আপনি কোন নাগরিককে আপনি ডিপ্ল্যাটফর্ম করতে পারবেন না। আপনি ডিপ্ল্যাটফর্ম করতে পারবেন, আপনি রেস্ট্রিক্ট করতে পারবেন ক্রিমিনালকে, তাকে আপনি জেল দিতে পারবেন, তাকে আপনি নিষিদ্ধ করতে পারবেন, তারে আপনি বাংলাদেশের আইনের জন্য সম্ভবত আপনি ফাঁসিও দিতে পারবেন, কিন্তু কোন নাগরিককে তার সিভিল রাইটস আপনি হরণ করতে পারবেন না। এখন সে একজন মানুষ আওয়ামী লীগ করে, সে কোনো খুন করে নাই, সে কোনো চুরি করে নাই, সে যা ছিল তার কাছে মনে হয় যে শেখ মুজিবুর তাসিফ আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছেন, আপনি শেষ করলে আমি এই ব্যাপারে একটু মাহবুব মোর্শেদের মানে প্রশ্ন না আমি বলতে চাই, একটা লোক আওয়ামী লীগের সমর্থক আছে না বাংলাদেশে আমরা তো ওই যে আমরা এগুলো নিয়ে হাসাহাসি করতাম, ওই এক লোক সে জীবনে স্যান্ডেল পরে নাই কারণ শেখ মুজিব এই মাটিতে ঘুমায় আছে, তো তখন সবাই বলতো যাতে এই লোক বাথরুম করে কোথায়। আই মিন আই এম বিং ভেরি লাইক মেবি নন ভেজ হিয়ার। হ্যাঁ, কিন্তু ঘটনা হলো আপনি ওই লোককে কোন ধারায় আটকাবেন যে না সে আওয়ামী লীগের সমর্থক, তারা এখন জেলে পাঠিয়ে দিবেন আপনি? এই বাংলাদেশ আপনি চাইছি, এই বাংলাদেশ তো আপনি চাইনি কেন? এর আগে আমরা দেখি নাই মানে জামাত শিবিরের কথা বলে একটার পর একটা এক্সট্রাজুডিশিয়াল এক্সিকিউশন করা হয়েছে, জামাত শিবিরের নেতাদের ছেলেদেরকে আপনার বছরের পর মীর আহমেদ বিন কাসেমের ছেলে 8 বছর সে র্যাবের TFI 1 এ ছিল, কিসের নামে? যে ওরা একটা ক্রিমিনাল। আমার কথা হলো আপনি যদি কাউকে ক্রিমিনালাইজ করতে হয় আপনি আইনের মাধ্যমে করবেন। আপনার একটা কথায় আমার আপত্তি আছে, আপনি বলছেন যে ওইটাকে প্রশ্ন করারে অবৈধ করে দেন, আমি আইন বানায় অবৈধ করে দেন, আমি সেই আইনের বিরুদ্ধে দাঁড়াবো, ঠিক আছে? কারণ আমার গণতান্ত্রিক পদ্ধতি হলো আপনি গণতান্ত্রিক আইনের মাধ্যমে আপনি মানুষকে কার্টেল করতে পারেন। এখানে বাংলাদেশে আমরা তাইলে চাচ্ছিটা কি? আমরা আরেকটা শেখ হাসিনারে বসাবো এখানে, আরেকটা শেখ হাসিনা বানাবো? তাসনিম, আমরা একটু খুব দ্রুত প্রশ্নগুলির মধ্যে আসি। যারা মাহবুব মোর্শেদ, আপনি যদি এটা অ্যাড্রেস করেন যে আমরা আসলে কারো সিভিল রাইট হরণ করতে পারি কিনা, যে প্রশ্নটি তাসনিম তুললেন এখন। না, আমরা অবশ্যই কারো সিভিল রাইট হরণ করতে পারি না। যারা সাংবাদিকতা করছে তাদের রাইট হরণ করতে পারি না। যারা কোনো একটা মতাদর্শ ধারণ করার জন্য তার রাইট হরণ করতে পারি না। কেউ যদি আওয়ামী লীগ করে এবং সে যদি নিরপরাধ হয় তার রাইটও হরণ করতে পারি না। কিন্তু যে হত্যাকারী, যারা এই যে জুলাই আগস্ট মাসে এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এর আগে অসংখ্য গুম খুন এইগুলো ঘটিয়েছে, তাদের বিচার হতে হবে, শাস্তি হতে হবে এবং তাদের সহযোগীদের বিচার হতে হবে এবং যারা তাদের পক্ষে দীর্ঘ 15.5 বছর ধরে সম্মতি উৎপাদন করেছে, তাদের পক্ষে ন্যারেটিভ তৈরি করেছে, তাদের বিচার হতে হবে। মাহবুব মোর্শেদ, আমার একটা এক সেকেন্ড জনাব খলিল, এক সেকেন্ড আমি ভুলে যাব একটা সেকেন্ড। জনাব মাহবুব মোর্শেদ, আপনি কি মনে করেন যে 3 সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন তারা গত ফ্যাসিস্ট সরকারের সময় সম্মতি উৎপাদকদের মধ্যে কেউ ছিলেন? মানে ওনাদের প্রশ্ন ফলো করলেই আপনি বুঝতে পারবেন যে তারা শেখ হাসিনাকে 1 নাম্বার হলো হত্যাকারী মনে করছে। ওকে, আপনি মনে করতেছেন তারা ওই বিগত রেজিমের সম্মতি উৎপাদকদের মধ্যে ছিলেন? না, বিগত রেজিমে ওই প্রেস কনফারেন্স আপনি অ্যানালাইজ করেন, তারা মনে করছেন শেখ হাসিনা তারা প্রশ্ন করছেন, মনে করছেন না, কিন্তু তারা প্রশ্ন করছেন
দুই জিনিস। প্রশ্ন কিন্তু তারা মতামত দিচ্ছেন যে তারা আর্গুমেন্ট করছেন, তারা বিতর্ক করছেন। ওকে, আমার মনে হয় আমার এবার খলিল বলেন। আমার প্রশ্নটা জি খলিল বলেন। আমার প্রশ্নটা জি বলেন। আবু মোর্শেদ, আমি যতদূর জানি আপনি গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ, আইনের শাসনে বিশ্বাসী একজন। যখন শেখ হাসিনাকে কোনো কালে যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কোন একটা আদালতে হাজির করা হয় এবং সেখানে তাকে ডিফেন্ড করে, তার তো এজ এ একিউজড, তার তো ডিফেন্স পাওয়ার অধিকার আছে। আমি মনে করি যে আপনারা এখনো এটা অস্বীকার করবেন না। তখন যদি তার উকিলরা বলে যে উনি একটাও খুন করে নাই, বাংলাদেশে 1400টা লোক মারা যায় নাই, তাইলে কি আপনারা ওই আইনজীবীর অধিকারটা হরণ করবেন? জনাব মাহবুব মোর্শেদ, দেখেন উকিলের পেশা একটা, সাংবাদিকতার পেশা একটা। সাংবাদিকরা যখন উকিলের ভূমিকায়, শেখ হাসিনার উকিলের ভূমিকায় অবতীর্ণ হয়, সেটাকে আমি সাপোর্ট করব না, কিন্তু উকিল যখন উকিলের ভূমিকায় অবতীর্ণ হবে সেটাকে সাপোর্ট করব। ওকে, উনার বক্তব্য পরিষ্কার, আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না। সাংবাদিকরা উকিলের ভূমিকায়, ওকে ফাইন। আমার মনে হয় যে আমি একটু মুভ অন করি, কারণ এটা আসলে কোথাও যাইতেছে না। আমাদের দর্শকরা মনে করতেছে যে কোনো কারণে মানে আমি অনেক বেশি শেখ হাসিনার প্রতি আমার মানে কোনো, আমি জানি না। হাওয়েভার, আমরা একটা প্রশ্ন করতে চাই জনাব তাসনিম খলিল আপনাকে। 5 আগস্ট থেকে আমরা একটা স্পেশাল জায়গা দেখতেছি ক্যান্টনমেন্ট নিয়ে। কারণ হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে, ধরেন আমার আর আপনারও আসলে সেনাবাহিনী নিয়ে প্রফেশনাল আলাপ হয়েছে, কোন সেনাপ্রধান আসলে কি করতেছে, কি এটা করতেছে। আপনি কি কোনো চেঞ্জ দেখতে পান এই সরকারের সময় সেনাবাহিনী রিপোর্টিংয়ের ক্ষেত্রে? যেমন আমি 2-3টা জিনিস দেখি। যেমন মনে করেন, আমি দেখি এই সরকারের আমলে নিযুক্ত একজন সাংবাদিক কাজ করতেছে কিনা, বা একটা পুলিশ ওসি ইন্সপেক্টর কোথাও কাজ করছে কিনা, সেইটা নিয়ে খুঁজে বাইর করে একটা প্রশ্ন তোলা হয়। কিন্তু স্বয়ং সেনাপ্রধানই শেখ হাসিনার নিযুক্ত একজন, তো ওইটা নিয়ে খুব বেশি প্রশ্ন তোলা হয় না। অনেকগুলি ক্ষেত্রে আপনার লেখা রিপোর্টে বা কিছুটা জুলকারনাইন সায়েরের ইয়াতে আমি দেখেছি যে অনেক গুরুত্বপূর্ণ পদে সেনাবাহিনীর সদস্যরা বসেছিলেন আরেকটা লম্বা সময় পর্যন্ত, সেগুলি নিয়েও আসলে বড় কোনো কথা হইতে দেখি না। আমরা একটা বড় আফসোসের জায়গা ছিল যে আর্মিকে আমরা অনেক বেশি জবাবদিহি করতে পারি না, যদিও চাই, যখন আর্মি আবার রাজনীতিতে করতে চায়। এইটা কি একটু ইমপ্রুভ হয়েছে? আপনি কিভাবে দেখেন ব্যাপারটা? আসলে এটা তো একদিনে ইমপ্রুভ হবে না, এটা আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আমার কাছে মনে হয় যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো কিন্তু আমরা মানে হঠাৎ করে পরিবর্তন করে ফেলবো, এটা মনে হয় যে খুব একটা স্মার্ট হবে না চিন্তা করাটা। আবার এই যে ফ্রাস্ট্রেশনটা মানুষের মধ্যে, যে পরিবর্তনটা হলো কই, এটাও কিন্তু খুবই হেলদি। মানে আপনার মধ্যে যে প্রশ্নটা আসে না, বা একটা ফ্রাস্ট্রেশন আসে না, যে আচ্ছা আসলে কি যথেষ্ট করতে পারলাম কিনা, এই যে স্পৃহাটা মানে এখন আছে, সেটা খুবই হেলদি আমি মনে করি। কিন্তু আমি বলবো যে আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে, কারণ আমরা করতেছি তো। আমি একটা সময় তো ছিল যে বাংলাদেশের ডিজিএফআই এই অক্ষরগুলো, শব্দটা বলা যাইতো না পত্রিকায়। হ্যাঁ, এখন আমরা কি করতেছি, এখন আমরা পত্রিকায় দেখি যে ডিজিএফআই এর গোপন বন্দিশালায় ইউনূস সাহেব গেছে, সাথে আমাদেরকে নিয়ে গেছিল, এবং ওইখানে আমরা এই যে আয়নাঘর যেটা, হ্যাঁ জেআইসি যেটা ছিল, সেখানে আমরা গেছি, ডিজিএফ এর নাম নিয়ে মানুষ কথা বলতেছে, ফেসবুকে গালি দিয়ে একেবারে মানে ভরায় ফেলতেছে আর্মি। হ্যাঁ, এবং আমি নিজে, আমাকে ধরেন, আমার সম্ভবত নেত্র নিউজের একটা সাম্প্রতিক একটা রিপোর্ট, কিছু মানুষের মনে হয়েছে যে এটা আর্মির পক্ষে গেছে। হ্যাঁ, এবং এরপরে শুরু করছে যে আমিও এখন আর্মির দালাল, হ্যাঁ, বা আমিও এখন ডিজিএফআই এর মানে অফ অল পিপল। সো বা এটা আস্তে আস্তে হচ্ছে, আমি এটাকে খুবই পজিটিভলি দেখি। বাট এখানে আমাদেরকে একটা জায়গায় খুব শক্ত থাকতে হবে, সেটা হলো যে যারা সম্পাদক আছেন এবং মালিক পক্ষ আছেন, তারা যেন তাদের সাংবাদিকদের যে অধিকার, প্রশ্ন করার, অনুসন্ধান করার অধিকার, এটা যেন তারা নিজে হরণ না করে। রাইট। জনাব মাহবুব মোর্শেদ, আমরা গত 15 বছরে, স্পেশালি শেখ হাসিনার সময়টাতে, পুরোটা সময় মানে এখন আমরা কইলে তো কারে কারে কওয়া হয়, আমার কথাই কন, আমি বাসসকে নিয়ে অনেক হাসাহাসি করছি। কারণ আমার কাছে মনে হতো যে অ্যাবসলিউটলি নিউজ ফ্রি একটা কোনো কিছু যদি দেখতে হইতো, সেটা বাসসকে দেখতে হইতো, কারণ এর মধ্যে কখনোই কোনো নিউজ থাকে না। মানে এইটা নিয়ে একটা হাসাহাসি এরকম ছিল যে বাসসের সাংবাদিকরা আসলে অন্য পত্রিকা পড়ে নিউজ জানতো আসলে কি হইতেছে,
মানে এর বাইরে এইটা কি চেঞ্জ হয়েছে একটু? আমার ফ্রাস্ট্রেশনের জায়গাটা বলি, আমার কোনো ঝামেলা নাই, আপনি চেঞ্জ হইেন না বা হন, কিন্তু আমি এখনো প্রথম 3টা নিউজের মধ্যে 2টা নিউজ দেখতে পাইতেছি ডক্টর ইউনূসের নিয়া, এবং আমার কাছে এইটাও অ্যাবসলিউটলি নিউজ ফ্রি একটা জায়গা মনে হইতেছে। এটা কি আমার ভুল আমি জানি না, মানে আপনি আপনি কি ফিল করেন? মানে আমার কাছে মনে হচ্ছে যে বাসস না পড়লে আমার নাও হয় আর কি, চলে আর কি, বাসস না পড়লে আমার চলতেছে। আপনি কি ফিল করতেছেন বলেন তো? আপনি আসার পর আমরা একটু আশান্বিত হয়েছিলাম। আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি যে আপনি সময়ের অভাবে আসলে বাসসে বোধহয় নিয়মিত ঢুকতে পারেন না, এটা বুঝতে পারছি। সেটা হলো যে আম, আমরা 17 আগস্ট থেকে 18 আগস্ট থেকে কাজ শুরু করার পরে আমরা এ পর্যন্ত বাংলাদেশে বোধহয় একমাত্র সংবাদ মাধ্যম যেখানে হলো জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের উপরে ইন ডিটেইল এবং খুবই রিমোট এরিয়াতে গিয়েও আমরা 750 রিপোর্ট প্রকাশ করেছি। তো এই রিপোর্টগুলো আছে, ওয়েবসাইটে আছে। এবং আপনি খুব জানেন যে বাসসে হলো, বাসস মূলত ইংরেজি সার্ভিস, এটা পরে বাংলা সার্ভিসটা এখানে অ্যাড হয়, যেটা পুরোপুরি যে বাংলা সার্ভিস তৈরি হয়েছে তা না, এবং অনেক পরে এসে কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়েছে। তো ওয়েবসাইটটা আমি আসার পরে দেখলাম যে এখানে লোকবল একদম ছিলই না, এবং এটা আপডেট করা বা এগুলোর দিকে, এটা মূলত সার্ভিস। ওয়েবসাইটটা পরে তৈরি করা হয়েছে এবং ওটা একদম একভাবে পড়েই ছিল। পরে এখানে আমরা ওয়েবসাইটটা চালু করেছি এবং নিয়মিত আপডেটের ব্যবস্থা করেছি। আরেকটা ব্যাপার হলো যে এখানে এভারেজে নিউজ যে যেত, আমরা বিরোধী দল বা ধরেন অন্যান্য বিরোধী দল না, অন্যান্য রাজনৈতিক দল, সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলের নিউজ এখন প্রকাশ করছি এবং সরকারের সমালোচনাগুলো প্রকাশ করছি। এবং একই সঙ্গে সরকারের সমালোচনা তাইলে মনে আমি আসলেই দেখি না বাসস অনেক দিন, কোথায় বলেন তো? আচ্ছা, আমি আপনাকে লিংক পাঠিয়ে দিব, তাহলে হয়তো না, যেমন ইন্টারেস্টিং মাহবুব ভাই, ইন্টারেস্টিং কিরকম? যেমন ধরেন আমি এখন ওয়েবসাইটটা খুলা, আপনি আসার আগে ওয়েবসাইটটা খুলে রাখছিলাম, এখন দেখতেছি এক নজরে 4টা নিউজের মধ্যে 3টা প্রধান উপদেষ্টার। এগুলি কি ডক্টর ইউনূস বলে দেন আপনাদের যে 3টা রাখবা? কারণ এই 3টার মধ্যে আমি সম্পাদক হইলে একটাও রাখতাম না। কারণ আপনি যে এটা ইচ্ছা করে রাখছেন এটা আমার মনে হয় না। আজকে আপনি হলো যখন ইয়েতে যাবেন, আপনি দেখবেন যে আজকে বিএনপির একটি বড় সমাবেশ হয়েছে নয়াপল্টনে, এবং সেখানে কিন্তু সরকারের যথেষ্ট সমালোচনা হয়েছে। সেই সবগুলো নিউজ কিন্তু বাসসের ওয়েবসাইটে আছে। এবং আপনি জানেন যে আমরা মূলত যেটা হয় যে আমরা যেহেতু অফিসিয়াল ভাষ্যটা তৈরি করার একটা ট্র্যাডিশন এখানে আছে, ফলে আমরা যেটা বেসিক্যালি এটা ইংরেজি নিউজ পেপার গুলোতেই নিউজ সার্ভিস গুলো দেওয়া হয়ে থাকে। এবং আমাদের প্রোডাকশন যে আগে যেখানে হলো বাসস এভারেজ ধরেন সারাদিনেই হয়তো 70-80টা নিউজ প্রডিউস করতো, সেখানে আমরা কিন্তু অন্যান্যদের সাথে প্রতিযোগিতা করে এটাকে 200-250 নিউজে নিয়ে গেছি। এবং এখানে ধরেন বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে, যেটা বাসসের ইতিহাসে কখনোই ছিল না, এই নিউজগুলো আমরা প্রকাশ করি। এখন আমি তো ধরেন আজকের উদাহরণটা দিলাম যে নয়াপল্টনের সমাবেশের নিউজ আপনি এখানে কিন্তু খুব ইজিলি খুঁজে পাবেন। আর আপনি যেমন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, আমি এখন এই মুহূর্তে ওয়েবসাইট দেখতে পাচ্ছি না, কারণ আমি ল্যাপটপ খুলি নাই। তো ফলে আমি আপনাকে লিঙ্ক গুলো পাঠিয়ে দেব যে বাসস কি ধরনের নিউজ করেছে। আর একটা জিনিস, যেটা শহীদদের নিউজ আসলে কোনো সংবাদ মাধ্যম করেনি, যেটা আমরা আগের আলোচনার সাথে রিলেটেড, যে এতগুলো মানুষ শহীদ হলো, জাতিসংঘ বলছে 1400, নানান ধরনের লোকালি অনেক গবেষণা হয়েছে, কিন্তু আমরা কিন্তু কোনো বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমকে দেখিনি যে তারা ধারাবাহিকভাবে যাত্রাবাড়িতে কারা আসলে শহীদ হয়েছেন, কারা ফাইটটা করেছেন, এগুলো করে নাই। আমরা কিন্তু এটা করেছি। ওকে, আমি একটা প্রশ্ন, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি, সুতরাং একটা প্রসঙ্গ আমি তাসনিমকে দিয়ে শুরু করতে চাই, এটা জনাব মাহবুব মোর্শেদের একটু মতামত শুনবো। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিডিআর নিয়ে যে কমিশন হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে কমিশন হয়েছে, তার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান একটা ফেসবুক পোস্ট দিছেন, যে এই পোস্টটা অনেকটা এরকম যে 7 সিস্টার দখল করে নেওয়া সংক্রান্ত, ভারত পাকিস্তানের আক্রমণ করা সংক্রান্ত, যেইটা আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে বলতে হয়েছে যে এইটা তার নিজস্ব মতামত, এই মতামত যাতে গভর্নমেন্টের মতামতের সঙ্গে মিলিয়ে না নেওয়া হয়। এই ব্যাপারে একটু আপনার মতামত শুনবো। মানে
মানে ব্যাপারটা কেমন আসলে? একজন গুরুত্বপূর্ণ পদে থাকা একজনের কি ব্যক্তিগত মতামত দেওয়ার অধিকার নাই, মানে তার সোশ্যাল হ্যান্ডেল ব্যবহার করে, এবং সেইটা দিলে গভর্নমেন্টের উপর কি আসলে একটা চাপ সৃষ্টি হওয়ারও একটা সুযোগ আছে কিনা, এটা কিভাবে দেখেন? জনাব মাহবুব মোর্শেদ, আপনিও নিশ্চয়ই অ্যাওয়ার অফ আছেন, আপনাকে দিয়ে আমরা একটু শেষ করবো প্রসঙ্গটা। আমরা একটু তাসনিমকে একটু শুনি। তাসনিম নিশ্চয়ই একটু খেয়াল করেছেন যে মেজর জেনারেল ALM ফজলুর রহমান এবং পরে জনাব শফিকুল আলমের বক্তব্য। না, এটা তো খুবই ভালো, আমি খুবই পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে এটা দেখি। কেন দেখি? কারণ আমি দেখতেছি যে এইটা একটা সরকার যে অনেক রেসপন্সিভ। হ্যাঁ, এখন আমার একটা সমস্যা হয়েছে, আমি কিন্তু যে বর্তমানে যে প্রেস উইং যেটা আছে আমার ওরা খুব পছন্দের, এবং আমি আই হ্যাভ এ কনফেশন টু মেক। আমার নিজের নিউজ রুমে লোকজন আমাকে এটা নিয়ে রীতিমতো আমার স্টাফরা বুলি করে যে হ্যাঁ তাসনিম ভাই তো শফিক ভাইয়ের ফ্যান। হ্যাঁ, সো কিন্তু আমি খুব অবজেক্টিভলিও যদি বলি, আমি মনে করি ইটস এ ভেরি প্রফেশনাল নিউজ রুম। ছোটখাটো ভুল সবারই থাকে, তো কি বলে প্রেস উইং। সো আমার ওদের রেসপন্সিভনেসটা খুবই ভালো লাগে। মানে এইখানে বিডিআর বিদ্রোহ নিয়ে যে কমিশনটা হয়েছে সেটার যে প্রধান, উনি কিন্তু সরকারকে রিপ্রেজেন্ট করে না। মানে আইন টাইন দেখলে আপনি দেখতে পারবেন যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল বডির মতো করা হয়েছে, যে আইনের আন্ডারে। কিন্তু এইখানে কিন্তু একটা গুরুতর মিস ইন্টারপ্রিটেশনের সুযোগ রয়ে যায়। কারণ ওই জেনারেল সাহেব যেটা বলতেছে সেটা কিন্তু জাতিসংঘ সনদের, আমরা যেহেতু ইউনাইটেড নেশনস এর মেম্বার স্টেট, মানে গুরুতর লঙ্ঘন এটা। হ্যাঁ, পিসফুল সেটেলমেন্ট অফ ডিসপিউটস এটাকে ধরা হয় ইন্টারন্যাশনাল লয়ের মানে বেসিক 1-2টা থাম্ব রুলের একটা। উনি কিন্তু ওইটার বিরুদ্ধে গিয়ে কথা বলতেছে এবং বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ স্টেটকে এখানে ইমপ্লিকেট করতেছে। এইটা বিভিন্ন ভাবে মিস ইন্টারপ্রিটেড হতে পারে এবং বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। হ্যাঁ, আমি কোনো নীতি কথায় যাচ্ছি না এখানে, আমি বলতেছি যে এই স্টেটমেন্টটার প্রোপাগান্ডা ভ্যালুটা কোন দিকে, এটা বাংলাদেশের সরকারের অ্যাডভার্সারিরা কিভাবে ব্যবহার করতে পারে। তো সেই ক্ষেত্রে শফিকুল আলম যখন মানে খুব কুইকলি এটাকে ডিজাউন করে স্টেটমেন্টটা দিছে, আমি মনে করি যে এই রেসপন্সিভনেসটা আমাদেরকে মানে অ্যাপ্রিশিয়েট করতে হবে। থ্যাংক ইউ। আমরা একটু জনাব মাহবুব মোর্শেদ আপনার মতামত এই প্রসঙ্গে শুনবো, যে বিডিআর কমিশনের প্রধান একটা বক্তব্য দিয়েছেন, তারপর আবার এটা জনাব শফিকুল আলমকে, এইটা বাসসের পক্ষ থেকে আপনারা এটা কাভার করেছেন কিনা এই ব্যাপারটা নিয়ে, যেহেতু আপনি কি বলে জানি অ্যাক্সেস করতে পারেন সে ব্যাপারে। আসলে আমরা সরাসরিভাবে এই ফেসবুকে স্ট্যাটাসটা ছাড়া জনাব শফিকুল আলম বা জনাব ফজলুর রহমানের সাথে কথা বলেছেন এরকম কাউকে দেখি নাই। আপনি এটা আর দেখেছেন কিনা বা কাউকে অ্যাসাইন করেছেন কিনা, যে এটা একটু জানার জন্য যে কেন জনাব ফজলুর রহমান এরকম বললেন, শফিকুল আলম কেউ আবার এত দ্রুত এটাকে কেন আবার? এই বিষয়ে আমি বলতে চাই যে এই বিষয়গুলোতে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি, এসব বিষয়ে তাসনিম খলিল বিশেষজ্ঞ পর্যায়ের একজন সাংবাদিক, ফলে তিনি যে রেফারেন্স দিয়ে যেভাবে এটা বিশ্লেষণ করেছেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত। এবং আমি মনে করি যে এগুলো আমরা ধরতে পারি যে যে কেউ যে তার সোশ্যাল হ্যান্ডেলে যে কোনো মতামত প্রকাশ করতে পারেন, কিন্তু আসলে এগুলো তো তার মতামত হিসেবে থাকে না, এগুলো ভূ রাজনীতির একটা বিষয় হয়ে দাঁড়ায়। ফলে যেটা হয় কি, যে এগুলো মিস ইন্টারপ্রেট করা এবং নানাভাবে এগুলো কিন্তু ওই ভারতীয় মিডিয়া বলেন বা অন্যান্য মিডিয়ায় বলেন এগুলো উপস্থাপিত হওয়ার সুযোগ থাকে। তো এইটা যে প্রেস সচিব দ্রুত এটা ক্লারিফিকেশন দিয়েছেন, এটা খুব ভালো হয়েছে। কারণ আমরা দেখছি যে শুধু উনি তো লিখিতভাবে দিচ্ছেন, যেটা বলে নাই সেটা নিয়েও ইন্ডিয়ান মিডিয়া যেভাবে প্রোপাগান্ডা তৈরি করে, সেইগুলো ফেস করতে করতে কিন্তু আমাদের দেখা যায় যে প্রেস উইং কে অনেক ব্যস্ত থাকতে হয়। সেই জায়গায় আমি মনে করি যে তাসনিম খলিল যেটা বলেছেন আমি সম্পূর্ণ একমত তার সঙ্গে। আচ্ছা, আমি আপনাকে এবার যেটি প্রশ্ন করতেছি সেটি আমার শেষ প্রশ্ন। জনাব মাহবুব মোর্শেদ, আপনার প্রশ্নের মতামত শুনে আমি তাসনিম খলিলের কাছে এই একই বিষয়ে আপনার মতামত জানতে চাইবো। আমি সরাসরি বলি, যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম সেই বিষয় নিয়ে আলোচনার আজকেই মানে আবার একটু আমার ফিরতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যেটি নাম উচ্চারণ করতে পারছিলাম না বা মনে পড়তেছিল না ঠিক মতো, সেটা হচ্ছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স, JRA। তাদের অনেকগুলি দাবি আছে, তাদের অনেকগুলি দাবি দেখি, তাদের সহ অন্যরকম অনেকগুলি দাবি দেখি। সেটা হচ্ছে যে মিডিয়া হাউসের সামনে জিয়াফতের আয়োজন করা, তালিকা দিয়ে সাংবাদিকদের চাকরি খাওয়া, ঈদের চাঁদ মানে কোথায় দেখা যাইতেছে তার সাথে আবার কোন পশু আছে সেইটা নিয়ে ধমক, মানে এই যে ধমক টমকের বিষয়গুলি, বিশেষ করে সর্বশেষ এই যে এই 3
সাংবাদিকের 3 কর্মক্ষেত্রে জুলাই রেভলিউশনারি অ্যালাউন্সের যে মার্চ সেইটাকে আপনি সমর্থন করেন কিনা জনাব মাহবুব মোর্শেদ? তারা কি কোনো মার্চ করেছে বলে আমি জানি না। তারা মার্চের আমার আহ্বান কাছে করেছে। মার্চের আহ্বান করেছে তারা, আসলে তো মার্চ করেনি। এখন আপনি যখন মার্চের আহ্বানটি সমর্থন করেন কিনা? আপনি যখন আপনার একজন সাংবাদিককে আপনি প্রোটেকশন দেবেন না, যেটা তাসনিম খলিল খুব রাইটলি বলেছেন যে প্রত্যেকটা হাউজের কিন্তু তার সাংবাদিককে প্রোটেকশন দিতে হবে, তার চাকরির নিশ্চয়তা দিতে হবে। কিন্তু আমাদের এখানে কি হয়, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করিনি, আমাদের যেখানে সাংবাদিকদের চাকরি খাওয়াটাই হলো আমাদের মিডিয়া হাউসগুলোর একটা এক ধরনের প্রবণতা, এক ধরনের নেশা, তাদের হবির মতো। ফলে এই জিনিসটা তারা ছুতা পেলেই চাকরি খায়। এটা জুলাই মার্চ বা অন্যান্য যাই হোক, তারা কিন্তু সুযোগ পেলেই চাকরি খায়। জনাব মাহবুব মোর্শেদ, আমাদের একদম সময় নেই, আপনি মার্চটি সমর্থন করেন কিনা? ধরেন চাকরি না খেলে মার্চটা করা দরকার ছিল কিনা? আমি ঠিক জানি না কারা এটা করেছে। আমি জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এই সংগঠন সম্পর্কে শুনিনি, বা তারা এরকম করেছে এটাও শুনিনি। তো আমার কাছে মনে হয় যে হাউসগুলো এটা একটা খুবই নিজেদের একটা দুর্বলতা প্রকাশ করেছে এবং এটা অন্যায় করেছে। রাইট, কিন্তু মার্চটা সমর্থন করেন কিনা বা এই প্রতিবাদটা সমর্থন করেন কিনা? আচ্ছা, ওদের দাবিগুলো পড়ে নিশ্চয়ই আমি ফোনে আপনাকে জানিয়ে দেবো যে সমর্থন করি কিনা। জনাব মাহবুব মোর্শেদ, আপনাকে ধন্যবাদ। জনাব তাসনিম খলিল, আমরা একদম শেষ মিনিটে আপনি যদি বলেন যে আপনি এই ধরনের দাবি, দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন। এখানে যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখে থাকেন, দেখবেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন কয়েকবার কিন্তু উত্তেজিত হয়ে গিয়েছিলেন। এখানে হাজার হাজার দর্শক রয়েছেন, তো তাদের মাঝে লাইভ টক শুতে এভাবে উত্তেজিত হওয়াটা আমার মনে হয় না কোনো সাংবাদিকতার থিওরিতে পড়ে। তো সাংবাদিক খালেদ মহিউদ্দিন জানি না কোন সাংবাদিকতা শিখেছেন। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে তিনি শুধু সাংবাদিকতা বলতে মানুষকে প্রশ্ন করা, বিভিন্ন রকমের প্রশ্ন আটকিয়ে দেওয়া, বিভিন্ন রকমের ইন্টারাপ্ট করা, এগুলো কিন্তু করেন। তো পক্ষান্তরে সাংবাদিকতা তো মূলত এটা নয়। মুর্শেদ আলম ভাইকে দেখেছেন কিভাবে সংযুক্তভাবে কথা বলেছেন। মোটামুটি হচ্ছে এখানে যে বিষয় নিয়ে কথা হয়েছে যে 1400 ছাত্র তো শহীদ হয়েছে, এগুলো ফারুকী কোথায় পেল, এই প্রশ্ন করেছে। আজকে এই পরবর্তী 5 আগস্টের বাংলাদেশে এমন প্রশ্ন যে করা যায়, আর এমন প্রশ্ন করে যে তার বিরুদ্ধে এখন মামলা হয়েছে না, এটাই তো অনেক বিষয়। আজকে আপনি 71 নিয়ে প্রশ্ন করেন যে 71-এ যে 30 লক্ষ শহীদ মারা গিয়েছে, এটা আপনি কোথায় পেয়েছেন? তার বিরুদ্ধে মামলা হবে না? তাকে রাজাকার বলা হবে না? সেটা যদি রাজাকার বলা হয়, তার বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে আপনার 24-এ যে 1500 মানুষ জাতীয় সংঘ প্রমাণিত করেছে, সেই জাতীয় সংঘের রিপোর্টের বিরুদ্ধে আপনি কথা বলছেন, আর সেটা নিয়ে আপনাকে কিছু বলা যাবে না, কিছু করা যাবে না। আমরা এই স্বাধীনতা দিতে চাই না, বা এই স্বাধীনতা আমরা চাইও না। আমরা চাই না জুলাই আগস্টে যারা হত্যা হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হোক, বা তাদের রক্তকে কেউ মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করুক, আর তাদেরকে তুই করা হবে। আমরা চাই যে সমস্ত সাংবাদিকরা এ সমস্ত বিতর্কিত এবং উদ্দেশ্যপ্রণীতভাবে প্রশ্ন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং আমরা রাষ্ট্রের বুকে প্রতিষ্ঠিত দেখতে চাই জুলাই গণ অভ্যুত্থান। রাষ্ট্রীয় স্বীকৃতি দিবে এই জুলাই অভ্যুত্থানকে। যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে হয়তো এই সমস্ত সেকুলার সাংবাদিকরা আর প্রশ্ন করার সুযোগ থাকবে না।